আপু, কি করছো এগুলো তুমি? আমি না তোমার ছোট ভাই? ছোট ভাইয়ের সঙ্গে কেউ কখনো এমন কাজ করে? ছোট ভাই তো কি হয়েছে? নিজের ভাই তো আর না, তুই আমার খালাতো ভাই। তারপরও আমি তোমাকে আপু বলে ডেকেছি, নিজের বোনের চোখে দেখেছি, কখনো খারাপ চোখে দেখিনি। প্লিজ আমার সঙ্গে এমনটা করো না। সেজন্যই তো বিয়ে করে নিয়েছি। এখন তো আর না করতে পারবি না, শুধু বাসরটা করা হয়নি, আজ ওটাও হয়ে যাবে। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে পপি আপু আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চষতে লাগে। পপি আপুর কাছ থেকে অনেকবার ছাড়ানোর চেষ্টা করলে পপি আপু আমাকে ছাড়ে না। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পপি আপুর সঙ্গে রেসপন্স করতে লাগে। এভাবে হারিয়ে যাই দুজনে অজানা কোনো রাজ্যে। বুঝতে পারতেছেন না তো কি হলো এখানে? আসেন আপনাদেরকে বোঝে বলি। এর জন্য একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি এস স্বাধীন শেখ, সবাই স্বাধীন নামে চেনে। বাট এম যে এক অনুবীক্ষণ যন্ত্র, যার ভূমিকা আজ পর্যন্ত কেউ জানে না। আসেন গল্প করা যাক। আমি গ্রামের এক সহজ সরল ছেলে। গ্রামে পড়াশোনা শেষ করে মাকে বলতে মা আমাকে উদ্দেশ্য করে বলে, তোকে আর গ্রামে রাখা যাবে না। দিন দিন গ্রামের ছেলে পেলে অনেক খারাপ হয়ে যাচ্ছে। তুই ওদের সঙ্গে থাকলে তুইও খারাপ হয়ে যাবি। মা আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ আর তোমাদেরকে রেখে কোনোভাবেই আমি কোথাও একদিনও থাকতে পারবো না। দেখ বাবা, এমন করিস না। দিন দিন গ্রামে কি চলছে তুই তো দেখতেই পাচ্ছিস। চেয়ারম্যানের ছেলে 2 দিন আগে আমাদের গ্রাম থেকে একটা ছেলেকে উঠে নির্দয়ভাবে মেরে ফেলেছে, সেটা তো তুই জানিস। সে কোনো অপরাধ না করলেও কেন চেয়ারম্যানের ছেলে ওদের মারতে যাবে? নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, এই জন্যই মেরেছে। দেখ বাবা, তুই ওদেরকে চিনিস না। আচ্ছা ওকে, আমি তোমাদেরকে ছেড়ে ঢাকা চলে যাব। বাট আমি যে ঢাকায় কিছু চিনি না, কই থাকবো, কি করব? ওই নিয়ে তোকে ভাবতে হবে না। আমি আর তোর বাবা ডিসিশন নিয়ে নিয়েছি যে তোকে তোর মামার বাসাতে রেখে আসবো। মায়ের মুখ থেকে মামার বাসার কথা শুনতেই আমি অবাক হয়ে যাই। কারণটা হচ্ছে পপি আপু। কারণ সে ছোটোবেলা থেকে আমাকে অনেক প্যারা দেয়। ছোটো সময় যখন ওনাদের বাসায় যেতাম ঢাকায়, তখন আমাকে কিস করতো। ছোটোবেলায় তেমন একটা বুঝতে পারতাম না, তার জন্যই মা বাবাকেও আমি বলিনি। কিন্তু আমি হারে হারে এখন বুঝি কেন এমনটা করতো সে। মা আমাকে এমন চিন্তা করতে দেখে গায়ে হাত দিয়ে বলতে লাগে, বাবা, কি হলো? কি ভাবছিস তুই? মা তোমরা যদি আমাকে জেলে রেখে আসো তাতেও আমার কোনো আফসোস নেই, বাট আমি মামার বাসায় যেতে পারবো না। আমি জানি বাবা, তুই কেন যেতে চাচ্ছিস না। পপির জন্য তো, তাই না? ও এখন অনেক বড় হয়ে গেছে। ও এখন তো 3 বছরের সিনিয়র। ছোট সময় তোর সাথে একটু দুষ্টমি ফাজলামি করতো, বাট এখন করবে না। তুই ওইগুলো বিষয় নিয়ে একটু ভাবিস না। আচ্ছা মা। তারপর মায়ের সঙ্গে আরও কিছু কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। মা বলল না যে এই গ্রামের ছেলের অনেক খারাপ? সে কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। কারণ মা চায় না গ্রামে থেকে পড়াশোনা করি। বাইরে গিয়ে লেখাপড়া করলে হয়তো ভালো করেও ভালো কোনো চাকরিও করতে পারবো। আমি গ্রামে থাকলে তা করতে পারবো না। কথাগুলো ভাবতে ভাবতেই আমাদের বন্ধুদের আড্ডায় চলে আসে। এসে দেখি সেখানে আগে থেকেই সজীব, সৌরভ, ইমন, মোস্তাফিজুর বসে আড্ডা দিচ্ছে। আমরা চারজনই সেই ন্যাংটাকালের বন্ধু। ন্যাংটাকাল বললাম কেন জানেন? সেই ছোটোবেলায় ক্লাস 1 থেকে আমরা চারজনের বন্ধু। আজ পর্যন্ত আমাদের মাঝে কোনো বিচ্ছেদ ঘটেনি। আমাকে দেখে ওরা আমাকে উদ্দেশ্য করে বলে, কি রে মামা, আজ এত লেট করে আসলি যে, কিছু কি হয়েছে? আর বলিস না, মা বাবা আমাকে আর গ্রামে রাখবে না, শহরে মামার বাসায় পাঠিয়ে দেবে। তাহলে তো ভালোই হয়, তোর একটা মামাতো বোন আছে, তুমি মানে মাঝে মাঝে বলতি, ওর সঙ্গে গিয়ে লাইন মারতে পারবি। তোরা ভালো করে জানিস আমি প্রেম ভালোবাসাতে বিশ্বাস করি না, আর এইগুলো থেকে চিরতরে বিরত থাকতে যাই। হা কইছে তোরে, দেখবি কোন দিয়ে হঠাৎ কইরা ঠাস কইরা পিছলানি খাইয়া প্রেমের ভিতর পড়বি, পরে দেখবি আমাদেরও বয়স সময় পাইবি না। কথাটি বলে সেখানে থাকা সকলে হা করে হাসতে লাগে। তারপর তাদের সঙ্গে সেইখানে বসে আরও অনেকক্ষণ আড্ডা দিতে লাগে। বিকেলের দিকে মাঠে চলে যায়, সবাই একত্র হয়ে ভলিবল খেলি। অনেক ভালো লাগে আমার। তারপরও রাত্রিতে ব্যাডমিন্টন খেলাটা অনেক ভালো লাগে। শীতের কুয়াশা মাখা পরিবেশে রাত্রিতে ব্যাডমিন্টন খেলার মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করে। তারপর বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হবে তখন ভলিবল খেলা শেষ করে বাসের উদ্দেশ্যে রওনা হই। পাশ এসে দেখে বাবা উঠানে চেয়ার ফেলে বসে আছে। বাবাকে পাশ কাটিয়ে রুমের ভিতরে যাব, অমনি বাবা মাকে উদ্দেশ্য করে বলে,
নিশ্চয়ই তোমার মা কি বলেছে সেইগুলো শুনেছো। তোমাকে 2-1 দিনের ভেতরে শহরে রেখে আসবো। যা যা গোছানোর এখন থেকে গুছিয়ে নাও। তখন আমি বাবাকে উদ্দেশ্য করে বলি, বাবা এখানে তো অনেক ভালো ভালো কলেজ আছে, সেটা রেখে তোমরা ঢাকায় কেন পড়তে বলছো আমাকে? গ্রামের কলেজগুলো থেকেও পরীক্ষা দিয়ে অনেকেই ভালো ভালো জায়গায় চাকরি করেছেন। আমরা চাই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমার ভালোর জন্যই আমরা ডিসিশন নিয়েছি। তুমি যদি চাও নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করতে, তাহলে তো সেইখানে আমাদের আর কোনো হাত নেই। এখন বাকিটা তোমার ইচ্ছা। তারপর আমি বাবার কাছ থেকে সরে কলপারে গিয়ে ফ্রেশ হয়ে সোজা আমার রুমে চলে যাই। তারপর ফোনটা বের করে বন্ধুদের সঙ্গে গ্রুপে আড্ডা দিতে লাগে। ও আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমি এসএসসি এক্সাম দিয়েছি। এসএসসি রেজাল্ট অনেক ভালো থাকায় মা বাবা চাচ্ছেন আর গ্রামে থাকতে, তাই বাবা মার জোড়াজোড়িতে ঢাকা গিয়ে পড়ার মনস্থাপ ঠিক করি। বন্ধু থেকে বলতেই ওরাও আমাকে তাই বলে। গ্রুপে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে কথা দিয়ে যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায় সেদিকে কোনো খেয়ালই নেই আমার। সব কিছু টাইম মেনটেন করতে না পারলে ঠিক এই বিকেলটা বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলা আর আড্ডা দেওয়া, এই দুইটাই আমার জীবনের একমাত্র সত্য বলে চলে। কারণ এর জন্য সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আমি একটু পড়তে পারি না, ঘরে বসে গেমস খেলছিলাম। হঠাৎ মা আমার রুমে প্রবেশ করে আমাকে উদ্দেশ্য করে বলে, কে বাবা? তোকে সে কখন থেকে ডাকছি, শুনতে পারছিস? রুমের ভিতরে কারোর উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখি মা কিছু একটা বলছে। তারপর আমার কান থেকে হেডফোন বের করে মা কি উদ্দেশ্য করে বলি, কিছু বলবে তুমি মা? তাই তো বলি, এত ডাকার পরেও শুনছিস না কেন? কানের ভিতর হেডফোন দিয়ে আছিস। তোর বাবা ডাকছে খাবার খাওয়ার জন্য, জলদি আয়। তারপর আমি ফোন রেখে ঘুম থেকে বেরিয়ে পাটের উপর বসি। আপনার আবার ভাবেন না আমার বাবার অজর টাকা আছে, মধ্যবিত্ত বললেও ভুল হবে, নিম্নবিত্ত মধ্যবিত্ত। বাবার উপার্জনের একমাত্র মাধ্যম বাজারে ছোট একটা মুদিখানার দোকান। সেই থেকে যা আয় হয় সেই দিয়ে আমার পড়াশোনা আর সংসার চলে যায়। পার্টিতে বসে খাবার খেতে যাব, তখনই বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, তোর মামাকে ফোন করেছিলাম। তোর মামা বলল আগামীকাল তোকে নিয়ে যেতে। উনি বলল ওনাদের বাসা থেকে অনেকটাই কাছে একটা কলেজ আছে, আর ওইখানে নাকি পপিও পড়ে। বাবার এমন কথা শুনে নিমেষে আমার হাসি মাখা মুখ চুপসে যায়। আর ওইদিকে বাবা তেমন একটা খেলো না, আর এটা মা ঠিকই খেয়াল করে। আমার এমন চুপচাপ থাকতে দেখে বাবা পুনরায় বলতে লাগে, দেখ, তোর মামার কাছে যাবি, মন দিয়ে লেখাপড়া করবি, অন্যদিকে খেয়াল দিবি না। আর তুই তো তোর মামাকে চিনিস কতটা রাগী। আর ঢাকায় গিয়ে এমন কোনো কাজ করবি না যাতে আমাদের সম্মানে আঘাত পড়ে। বাবার কথাটা কি ইঙ্গিত করে বলছে আমি ঠিকই বুঝতে পারি। তারপর চুপচাপ খাবার খেয়ে সোজা আমার রুমে চলে আসি। তারপর আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গোছাতে লাগে। গোছাতে রাত যখন 12টা বেজে যায়, তারপর আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা ঘুম ভাঙে আমার আজানের শব্দে। প্রতিদিন ঠিক এই একই সময়ে আমার ঘুম ভাঙে। তারপর ঘুম থেকে উঠে টিউবওয়েল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে নেই, অজু করে সোজা মসজিদের উদ্দেশ্যে রওনা হই। তারপর নামাজ পড়ে বাইরে বের হয়ে দেখি চারিপাশটায় কুয়াশায় লেপে আছে, যেন মনে হচ্ছে হাঁটি অনেক দূরে। কেউ যদি দাঁড়িয়ে থাকে এই কুয়াশার জন্য তাও টেরও পাওয়া যাবে না। হঠাৎ পেছন থেকে কেউ এসে আমার ঘাড়ে হাত রাখে। পেছন দিকে তাকিয়ে দেখি সজীব, সৌরভ, ইমন, মোসাফিজও দাঁড়িয়ে আছে। তারপর তাদের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে লাগে। ও আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমরা 5 জনে যেমন লেখাপড়াতে অনেক মনোযোগী আবার ভালো, ঠিক খেলাধুলাতেও অনেক ভালো। এই জন্যই গ্রামের মানুষ আমাদের 5 জনকে আবার ভিন্ন নামে চেনে। 5 স্টার কথাটা হাস্যকর, তাই না? তারপর আমরা 5 জন মিলে কুয়াশার মোড়া রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাস্তার 2 ধারে সর্ষে ফুল, ঠিক তেমন একটা দেখা যাচ্ছিল না, বা সর্ষে ফুলের গন্ধটা অনেকবার নাকে এসে নাড়া দিচ্ছে। এভাবে ওদের সঙ্গে হাঁটাহাঁটি করতে করতে সকাল 8টা বেজে যায়। তারপর বাসায় এসে দেখি মা রান্না করছে, আর বাবা উঠানে চেয়ার ফেলে বসে রোদ অপেক্ষা করে বসে আছে। তারপর আমি সোজা আমার রুমে চলে যাই। রুমে গিয়ে ফেসবুকিং করছি। একটু পর মা এসে আমার জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাগের ভিতর রাখতে লাগে আর বলতে লাগে, শোন বাবা, তোকে আমরা কোনোভাবেই ঢাকায় পাঠাতে চাচ্ছিলাম না, কিন্তু তোর ভালোর জন্য তোকে পাঠাচ্ছি, এটা তো তুই জানিস। আর একটা কথা, তোর বড় আপুর সঙ্গে কখনোই বেয়াদবি করবি না, আর যা বলে তাই করবি।
আমি মার কথায় কিছুটা অবাক হলাম। মার দিকে ফিরে দেখি মার চোখে পানি। তারপর মা পুনরায় বলে, শোন বাবা, আর একটা কথা, শহরের ছেলেপেলেগুলো অনেকটা খারাপ হয়, ওদের কাছ থেকে দূরে থাকবে। আচ্ছা মা, তোমাকে এই বিষয় নিয়ে ভাবতে হবে না, আর তোমরা খেয়াল রেখো। আর খারাপ লাগলে আমাকে ফোন করে কথা বলো। তারপর টুকিটাকি আরও অনেকক্ষণ মার সঙ্গে কথা বলতে লাগে। অন্যদিকে মা আমার জামা কাপড়গুলো গোছিয়ে ব্যাগের ভেতরে ভরে দিয়েছে। সব জামা কাপড় যখন গোছানো হয়ে যায় তখন মা আমাকে বলে, চল বাবা, খেয়ে নিবি, তোর জন্য তোর প্রিয় বিরিয়ানি রান্না করছি। তারপর মা রুম থেকে চলে যায়। আমি আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখি। তারপর খাবার রুমে গিয়ে দেখি বাবা বসে আছে, আমার আশায় অপেক্ষা করছে। আমি গিয়ে পার্টিতে বসতেই মা আমাদেরকে বিরিয়ানি দিতে লাগে। এভাবেই খাওয়া দাওয়া শেষ করে সোজা আমি আমার রুমে চলে আসি। রুমে এসে আনমনা হয়ে বসে আছি। হঠাৎ বাইরে থেকে দেখি অনেক চেঁচামেচির শব্দ আসে। আমার রুমের বাইরে এসে দেখি সজীব, সৌরভ, ইমন, মুস্তাফিজুর আসে। তারপর তারা চারজনে আমার কাছে এসে আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। তখনই রুমের ভিতর প্রবেশ করে বাবা। তারপর ওদেরকে উদ্দেশ্য করে বলে, তা বাবা, তোমরা কে? কোথায় ভর্তি হচ্ছ? স্বাধীনকে তো আমি ঢাকায় পাঠিয়ে দিয়েছি ওর মামার বাসায়। বাবার এমন প্রশ্নে সবাই থতমত খেয়ে যায়। নিজেদেরকে সামনে নিয়ে সজীব বলে, আঙ্কেল, আমরা এখনও ডিসিশন নিইনি যে কোথায় যাব। ভেবেছিলাম গ্রামেই পড়ালেখা করব। স্বাধীন গ্রামে থাকছে না, তো আমরাও আবার থাকতে চাচ্ছি না। দেখি কোথায় যাওয়া যায়। আমি বলি কি, তোমরা গ্রামে না থেকে ঢাকায় গিয়ে কিংবা এর আশেপাশে গিয়ে লেখাপড়া করো। তারপর বাবা ওদের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে লাগে। কথা বলতে বলতে সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়। তারপর বাবা বাজারে যায় গাড়ি ডেকে আনার জন্য। অন্যদিকে আমি ফ্রেশ হয়ে নিজেকে একটু পরিপাটি করে নেই। অন্যদিকে আমার চার বন্ধু মিলে রুমে ছিল। তারপর তাদের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে বাবা গাড়ি নিয়ে বাইরে এসে ডাকতে লাগে। তারপর গাড়িতে উঠে সোজা চলে যায় সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড। তারপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে একটা বাসের টিকিট কেটে নিই। তারপর বাবা আমাকে বোঝানোর জন্য আরও অনেক কথা বলতে লাগে। একটু পর আবার চলে আসে। তারপর বাসে উঠে পড়ি। বাইরের দিকে তাকিয়ে আছি, এখনও আমার পাশের সিটটা ফাঁকা। জানি না কে বসবে, নাকি পুরো রাস্তাটা ফাঁকায় চাপে। বাইরের দিকে তাকিয়ে আছি। একটু পর যমুনা সেতুর ওপরে উঠে আমার বাস। সেতুর ওপর দিয়ে বাস যাচ্ছিল, নিচ দিয়ে অনেক নৌকা যাচ্ছে। সেদিকে তাকালেই যেন মনে হচ্ছে একটা পিঁপড়া। কথাগুলো ভাবি আর মনে মনে হাসতে লাগে। একটু পর একটা মেয়ে এসে আমার পাশের সিটে বসে পড়ে। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আগের ন্যায় দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কারো গলার শব্দে আমার ধ্যান ভাঙে। এই যে ভাইয়া, কি দেখছেন বাহিরে অমন ভাবে তাকিয়ে? পাশের দিকে তাকিয়ে মেয়েটিকে দেখে হালকা অবাক হই। নিমিষে নিজেকে সামনে নিয়ে মেয়েটি উদ্দেশ্য বলি, না মানে কিছু না, এমনিতেই বাইরের দিকে তাকিয়েছিলাম। ও আচ্ছা, তো ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? ঢাকায় যাচ্ছি মামাদের বাসাতে। ঘুরতে যাচ্ছেন বুঝি? না, পড়াশোনা করার জন্য যাচ্ছি। ও আচ্ছা, আমার তো সেমই, বাট আমি যাচ্ছি চাচুর বাসায়। তা আপনার বাসা কোন জায়গায়? সিরাজগঞ্জ জেলায়। আপনি কি আমার সঙ্গে কথা বলতে বিরক্ত বোধ করছেন? না। তাহলে এমনভাবে কথা বলছেন কেন? কই, কেমনভাবে কথা বলছি? ভালোভাবেই তো কথা বলছি। তারপর মেয়েটির সঙ্গে আরও অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। অন্যদিকে মা শোন, ফুপাতো ভাই আসছে আমাদের এখানে। ফুফাতো ভাই মানে? বাবা, চিনলাম না তাকে। এখন তো চিনবি কি করে? ছোটবেলায় আসলে তো ছেলেটিকে জ্বালিয়ে মারতি। তখনই পপি পৌঁছে যায় যে মামা আমার কথা বলছে। ও আচ্ছা, তা কদিন থাকবে এখানে এসে? কয়দিন মানে? ও আসছে এখানে লেখাপড়া করার জন্য। ভেবেছি তোর কলেজে ওকে ভর্তি করে দেব, দুজনে একসাথে যাওয়া আসা করবি। ভালো হবে না? মামার মুখ থেকে এমন কথা শুনে পপির মুখে যেন বিরক্তির আভাস ফুটে ওঠে। পরক্ষণে নিজেকে সামনে নেয় পপি। ও আচ্ছা, এই ব্যাপার। অন্যদিকে বাস আমার গন্তব্যে চলে আসে। তারপর সেই মেয়েটির কাছ থেকে বিদায় নিয়ে আমি বাস থেকে নেমে পড়ি। বাস থেকে নেমে ফোনটা বের করে মামাকে ফোন করি। ফোনটা রিসিভ করতে আমি বলি, মামা, আমি স্বাধীন। ও তুই চলে এসেছিস? এখন কোথায় আছিস? মামার এমন কথা শুনে আমি চারপাশটা ভালোভাবে লক্ষ্য করি। দেখি রাস্তার ওই পাশে একটা 5 স্টার হোটেল। তখন মামাকে আমি বলি, আমি তো তেমন একটা চিনি না, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে
কিচেন ড্রয়িং নামক একটি 5 স্টার হোটেল। ও আচ্ছা, তুই ওইখানেই দাঁড়িয়ে থাক, আমি আসছি। তারপর আমি ওইখানে এমনভাবে দাঁড়িয়ে থাকলাম। একটু পর আমার সামনে এসে একটা কালো গাড়ি ব্রেক করে, গ্লাস নামিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, গাড়িতে ওঠ। তারপর আমি গাড়িতে উঠি। গাড়ি চলছে তার আপন গতিতে। এর আগে 2-3 বার ঢাকায় এসেছিলাম, সেই ছোটোবেলা থাকতে, যখন আমার বয়স ছিল 8, এখন বয়স 21। গাড়ির জানালা দিয়ে বাড়ির দিকে তাকিয়ে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছি। তখনই মামা আমাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, বোন আর দুলাভাই কেমন আছে? হ্যাঁ, মা বাবা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তারপর গাড়ির মধ্যে বসে থেকে মামার সঙ্গে আরও অনেক কথা বলতে লাগে। একটু পর গাড়ি গিয়ে একটা আলিশান বাড়ির সামনে ব্রেক করে। তখন আমি মামাকে উদ্দেশ্য করে বলি, মামা, এটা কি তোমাদের বাসা? এইটাই আমাদের বাসা। তারপর গাড়ির হর্ন দিতেই তারণ এসে দরজা খুলে দেয়। তারপর মামা গাড়িটা নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। রাস্তার দুই পাশে ফুলের বাগান, মাঝখান দিয়ে চৌরাস্তা, সামনে বিশাল বড় একটা রাজপ্রাসাদের মতো বাড়ি। তারপর গাড়ি থেকে নেমে মামাকে অনুসরণ করে গেটের কাছে চলে যায়। তারপর মামা দরজায় কলিং বেল দিতে লাগে। এইটু পর কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর মামা আমাকে নিয়ে সোজা বসার রুমে চলে যায়। বসার রুমে গিয়ে দেখি সেখানে আগে থেকে মামি বসে আছে। মামি আমাকে দেখে বলতে লাগে, কেমন আছিস বাবা তুই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তা বাবা, তুই তো আর ঢাকায় আসিস না তেমন একটা। সে ছোটবেলায় কান্না করতে করতে বাসায় চলে গিয়েছিলি। তোর আপু মেরেছিল তোকে, এই জন্য বড় হয়ে গেছিস, তাও আসিস না। এই তো চলে এসেছি, তোমার এখানে থেকে পড়ব। হ্যাঁ, তোর মামা বলেছে আমাকে। তারপর আমি মামির সঙ্গে আরও অনেক কথা বলতে লাগি। কথা বলার এক পর্যায়ে মামি একটা কাজের মেয়েকে ডেকে এনে বলতে লাগে, যা তো রাহেলা, ওকে ওর ঘরটা দেখিয়ে দে। তারপর কাজের মেয়ে আমার ব্যাগটা নিয়ে সামনে হাঁটতে লাগে। আমি ওনার পিছু পিছু হাঁটতে লাগে। তারপর কাজের মেয়ে একটা রুম দেখিয়ে বলতে লাগে, বাবা, এটা তোমার রুম। তারপর কাজের মেয়ে আমার রুম দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমি রুমে ঢুকি, দেখি বিশাল বড় রুম। তারপর সোজাকে শুয়ে পড়ি। একটু পর সোজা শোয়া থেকে উঠে ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে সোজা আশ্রমে চলে যাই। তারপর গোসল করে নেই। ওয়াশরুম থেকে বের হয়ে তো আমি অবাক হয়ে যাই। আমার সামনে পপি আপু দাঁড়িয়ে আছে। আমাকে এমন অবস্থায় দেখবে পপি আপু কখনো কল্পনাও করতে পারেনি। পপি আপুর দিকে তাকিয়ে দেখে আমার দিকে কেমন যেন লোভময় দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমবারে আমি চিনতে না পারায় তাকে উদ্দেশ্য করে বলি, কি আপনি? আর আমার রুমে প্রবেশ করেছেন বিনা অনুমতিতে কেন? পপি আপু বোধ হয় ঘোর ভাঙে আমার এমন কথা বলাতে। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে পপি আপু বলে, কি? আমার বাসায় এসে আমাকে বলছিস আমি কে? আর আমার বাসায় আমি যে কোনো রুমে প্রবেশ করব তোর অনুমতি নেওয়া লাগবে আমার? আমার আর বোঝার বাকি রইল না যে এইটাই পপি আপু। মা বললো তুই নাকি এসেছিস, তাই দেখার জন্য এসেছি, বাট এসে এমন অবস্থায় দেখবো এটা কল্পনাও করিনি। আমি আমার দিকে তাকিয়ে দেখি পুরো শরীর থেকে ডপ ডপ করে পানি পড়ছে আর তোয়ালে পেঁচানো আছে। পপি আপু সেইখানে আর নাদারি থেকে রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমি ব্যাগ থেকে একটা প্যান্ট আর টি শার্ট বের করে পরে নেই। তারপর ফোনটা নিয়ে বেলকনিতে চলে যাই। অন্যদিকে পপি আপু আমার রুম থেকে বেরিয়ে আর মনে মনে ভাবতে লাগে, পিচ্চিটা তো আগে থেকে অনেক কিউট হয়েছে, জানি না কতগুলো মেয়ের সাথে প্রেম করে। আচ্ছা ওয়েট, আমি ওকে নিয়ে তো ভাবছি কেন? ও রিলেশন করলে কি আর না করলে কি, আমি তো ওর সিনিয়র আপু, ওকে নিয়ে তো আমার উল্টোপাল্টা কিছু ভাবা যাবে না। কথাগুলো ভাবতে ভাবতে আর মনে হাঁটছিল। হঠাৎ একটা কাজের মেয়ের সঙ্গে ধাক্কা লাগে পপির। আপামনি, সরি। আরে সমস্যা নেই। আপামনি, এমন আনমনা হয়ে কি ভাবছেন? নিশ্চয়ই কোনো ছেলের কথা ভাবছেন। থাপড়াইয়া তোর 24টা দাঁত ফালাই দেবো উল্টোপাল্টা, কি বলো সেগুলো? জানেন আপামনি, আমিও প্রথম কয়েকদিন এমন উড়ুরি হয়েছিলাম, পরে ঠিক হয়ে যায়, ব্যাপার না। তারপর কাজের মেয়েটি পপির ওখান থেকে চলে যায়। অন্যদিকে পপি আনমনা হয়ে ভাবছে, কি বলে গেল ওইগুলো, পুরো মাথার উপর দিয়ে গেল। ওদিকে আমি বেলকনিতে গিয়ে ফোনটা বের করে সোজা বাবার কাছে ফোন করি। ফোন করতে ওই পাশ থেকে বাবা ফোন রিসিভ করে। কিরে, ঢাকা গিয়ে তুই আমাদের কথা ভুলে গেলি? কেন বাবা হঠাৎ করে এমন কথা বলছো? আজকে গেলি আর কে আমাদেরকে ফোন করে একটা বড় প্রয়োজন মনে করলে না? আসলে বাবা আমি এইমাত্র আসলাম, ফ্রেশ হয়ে তোমাকে ফোন করলাম।
ও আচ্ছা, খাওয়া দাওয়া করেছিস কিছু? না বাবা, বাবার সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ কে যেন এসে ধাক্কা দেয়। তারপর দরজার সামনে গিয়ে আমি দরজা খুলে এগিয়ে গিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটি আমাকে উদ্দেশ্য করে বলে, ভাইজান, আমি এই বাড়ির কাজের মেয়ে। যখন যা লাগে আমারে বলে। আর আপনি চলেন, আপামনি আর ম্যাডামরা আপনাকে ডাকছে খাবার খাওয়ার জন্য। তুমিও যাও, আমি আসি। তারপর বাবার সঙ্গে আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিই। তারপর রুম থেকে বেরিয়ে নিচে এসে সোজা খাবার রুমে চলে যাই। খাবার রুমে গিয়ে দেখি পপি আপু সামনের চেয়ার টেনে বসে পড়ি। ওদিকে পপি আপু আমার দিকে তাকাতেই পাচ্ছে না লজ্জায়। তখনই মামা বলতে লাগে, মা দেখেছিস, স্বাধীনকে এখন আর চেনাই যায় না। প্রথমে আমি ওকে চিনতে পারিনি। আসলে আমার চোখে নিচে সুন্দর একটা তিল আছে, যাতে আমার সৌন্দর্য আরও বৃদ্ধি করে। সেই প্রসঙ্গগুলোতে আমি না চাই। বাস্তবে আমি দেখতে ততটাও সুন্দর না। তারপর হাসি ঠাট্টা ফাজলামোর মাঝে খাবার শেষ করি। তারপর খাবার রোগ থেকে বসা থেকে উঠে রুমে তারপর খাবার শেষ করে বসা থেকে উঠে রুমের দিকে এগোতে যাই। সবাই বসে এতক্ষণে একসঙ্গে আড্ডা দিতে লাগে। অন্যদিকে পপি আপু আমাদের একটা তালনা দিয়ে মোবাইল নিয়ে পড়ে আছে। তারপর খাবার রুম থেকে বসার রুমে গিয়ে সবাই একসঙ্গে আড্ডা দিতে লাগে। অন্যদিকে পপি আপু আমাদের দিকে তালনা দিয়ে মোবাইল নিয়ে পড়ে আছে। আমি ভাবি তার বয়ফ্রেন্ডের সাথে হয়তো কথা বলতে গেলে পপি আপু অনেক সুন্দর, পরচনা পরিদের মতো। আর বর্তমান যুগের সুন্দর মেয়েদের 4-5টা করেও বয়ফ্রেন্ড থাকে, এটাই স্বাভাবিক। হয়তো তিনি তার ব্যতিক্রম নয়। কথাগুলো আনমনে ভাবছিলাম। এভাবে অনেকক্ষণ মামা মামিদের সঙ্গে কথা বলে আমার থাকার রুমের দিকে যেতে লাগলাম। আমিও ফোন চালাচ্ছিলাম আর বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খাই। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা পড়ে যাই। সঙ্গে সঙ্গে চোখ বড় করে ফেলি। একটু পর গায়ের ওপর কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখি পপি আপু আমার শরীরের উপর পড়ে আছে। আমার ঠোঁট থেকে শুধু কয়েক ইঞ্চি দূরত্ব আছে। পপি আপুর ঠোঁট নিমিষে ডাকছে আমাকে। এখনও বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর মুখের উপর পড়ছে। জানি না এভাবে দুজন কতক্ষণ পড়েছিলাম। হঠাৎ আমার ওপর থেকে ধর্ম করে পপি আপু উঠে পড়ে। তারপর এমন কাজ করবে কখনো ভাবতে পারেনি। টাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় আর আমাকে উদ্দেশ্য করে বলে, ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় দেওয়ার? পপি আপুর এমন কথা শুনে আমি ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আমাকে আবার ওইভাবে তাকিয়ে থাকে দেখে পপি আপু পুনরায় আমাকে বলে, ওইভাবে আবার তাকিয়ে আছিস কেন আমার দিকে? নেক্সট টাইম আমার সাথে এমন কাজ করতে 10 বার ভাববে। এরপর যদি এমন হয় তোকে যে কি করবো আমি নিজেও জানি না। পপি আপুর এমন কথা শুনে আমি মাটির দিকে তাকিয়ে আছি। তাকে পাশ কাটিয়ে সোজা আমার রুমে চলে আসি। তারপর ফোনটা সাইডে রেখে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে স্বাধীনের ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিয়ে দেখি রাত্রি 7টা বেজে গেছে। আর তারপর আর না ঘুমিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ফোনটা কাঁপছে। ফোনের দিকে তাকিয়ে দেখি বন্ধু ফোন করেছে। তারপর ফোনটা নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখতে পাই পপি আপু ছাদের এক কোণায় কার সঙ্গে যেন কথা বলছে ফোনে। আমি সেদিকে কোনো ব্রোগেপ না দেখিয়ে ছাদের আরেক পাশে গিয়ে কথা বলতে লাগে আর গেম খেলতে লাগি। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। 9টার সময় আমি ছাদ থেকে নামতে যাব, তখন পপি আপু যেখানে দাঁড়িয়ে ছিল ওই দিকে তাকিয়ে দেখি পপি আপু নাই, বোধহয় নেমে গেছে অনেকটা আগে। আমি ঠিক খেয়াল করিনি। তারপর সোজা চলে যাই বসার রুমে। সেখানে গিয়ে দেখতে পাই সবাই একত্রে বসে টিভি দেখছে। আমিও তাদের সঙ্গে টিভি দেখায় মনোযোগ দিলাম। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। পেছন থেকে কাজের মেয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, স্যার ম্যাডাম আসেন, খেয়ে নেবেন, রান্না হয়েছে। অন্যদিকে আমি ভাবছি শহরের মানুষেরা বোধহয় এত রাত করে খায়, যেখানে গ্রামের মানুষ রাতের খাবার 6টা-7টায় শেষ করে ফেলে, আর সেখানে শহরের মানুষেরা রাত 9টা-10টার সময় রাতের খাবার খায়। তারপর আমিও গিয়ে তাদের সঙ্গে টেবিলে বসে খেতে লাগি। হঠাৎ পপি আপুর দিকে চোখ যেতে চোখ আটকে যায়। কি মায়াবী চেহারা! আজকে পপি আপুর এমন ব্যবহারের সঙ্গে তার চেহারার কোনো মেয়েদের খুঁজে পাচ্ছি না, সে আমি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সোজা আমার রুমে চলে আসি। তারপর বন্ধুদের সঙ্গে আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেই। সকালবেলা ঘুম ভাঙে আজানের শব্দে। গ্রামের মতো ঠিক তেমনটা শহরে শীত নেই। তারপর আমি সোজা ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে অজু করে বাসার বাইরে এসে দেখি দারোয়ান টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। গেটের সামনে আমাকে দেখে দারোয়ান বলে, বাবা,
নামাজ পড়তে যাবা তুমি? আঙ্কেল, আমিও নামাজ পড়তে যাব। আসো তুমি আমার পিছু পিছু, তোমাকে মসজিদ দেখিয়ে দেই। তুমি তো এখানে নতুন, মসজিদ চিনবে না। তারপর আমি দারোয়ানের পিছু পিছু যেতে লাগি। একটু পর আমরা মসজিদে চলে আসি। তারপর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আঙ্কেলের বাসার দিকে চলে যাই। আমি বাসায় না গিয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে লাগি। যানজট মুক্তটা সকালবেলা কেমন যেন শুনশান নীরবতা বিরাজ করছে। ফুটপাথের সাইড দিয়ে অবহেলিত শিশুরা শুয়ে ঘুমাচ্ছে। এত শীত, তারপরে তাদের গায়ে একটু শীতের পোশাক তো দূরের কথা, তাদের গায়ের সঙ্গে অনেক পলিথিনের কাগজ এইগুলোই। এমন বিষয়গুলো দেখে অনেকটাই খারাপ লাগে আমার। মনে মনে ভাবি, আল্লাহ কখন কাকে কোন জায়গায় রাখে স্বয়ং নিজে জানে। তারপর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর সোজা বাসা চলে আসি। বাসায় এসে কি করব বুঝতে না পেরে সাইডে তাকিয়ে দেখি ফুলের গাছগুলো কেমন যেন দিন দিন মরে যাচ্ছে। সাইডে পড়ে আছে পানির পাইপ অনুসরণ করে দেখি সুইচ, তারপর সুইচ দিয়ে পাইপ ধরে ফুল গাছগুলোতে পানি দিতে লাগে আমি। মামা বাড়ির বাইরে এসে রোদ পোহাচ্ছিল আর পত্রিকা পড়ছিল। হঠাৎ আমার দিকে চোখ যাওয়াতে তিনি আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে বাবা, কি করছিস তুই? তোকে কি এই কাজগুলো করতে বলা হয়েছে? না, তাই কি হয়েছে? গাছগুলো দেখো দিন দিন মারা যাচ্ছে, এর থেকে পানি দিচ্ছি। তোকে কাজ করতে হবে না, গাছগুলোতে পানি দেওয়ার জন্য আমাদের কাজের ছেলে আছে। তারপর আমি আর সেখানে না দাঁড়িয়ে মামার কাছে গিয়ে একটা চেয়ারে বসে পড়ি। ওদিকে মামা বসে থেকে পত্রিকা পড়ছে। তখনই আমার মাথায় একটা চিন্তা ঘোর করে। তারপর আমি মামাকে উদ্দেশ্য করে বলি, মামা তোমাকে একটা কথা বলি। জানি কি বলবি তুই। আমি এত টাকা পয়সার মালিক হলাম কিভাবে? চাইলে আমি তোর বাবাকেও হেল্প করতে পারি, বাট করি না কেন, এই তো। মামার এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তাহলে শোন, এগুলো যা দেখছিস আমার কিছুই না, সব হলো তোর মামির। আমি অনেক গরিব ঘরের ছেলে, তোর নানাও অনেক গরিব ছিল। খেতে খামারে কাজ করে আমার পড়াশোনার খরচ চালাতো। আমি পড়ালেখায় অনেক ভালো হওয়ায় আমাকে ঢাকা পাঠায় ভালোভাবে লেখাপড়া করার জন্য। লেখাপড়া করছিলাম মনোযোগ দিয়ে। হঠাৎ করে তোর মামির সঙ্গে পরিচয় হয়, তারপর বন্ধুত্ব, তারপর প্রেম। তোর মামির কোনো ভাই বোন কিছু ছিল না। তোর মামি তার বাবার একমাত্র মেয়ে ছিল। দুজনেই পড়াশোনা করছিলাম। হঠাৎ করে তোর মামির বিয়ে ঠিক হয় তোর মামির বাবার এক বন্ধুর ছেলের সঙ্গে। তখনই তোর মামি তার বাবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়। প্রথমে তোর মামির বাবা অনেকটা নারাজ হয়, কোনোভাবেই তার মেয়ের সঙ্গে আমাকে মেনে নিতে পারছিল না। ইভেন তার আমাকে পছন্দও হয় না। অনেকভাবে তোর মামিকে ওনার বাপ বোঝাতে লাগে, বাট তোর মামি নাছোড়বান্দা ছিল, আমাকে বিয়ে করবে। ইভেন তোর মামি সুইসাইড অ্যাটেম্প করে। মেয়ের এমন অবস্থা দেখে তোর মামির বাবা শেষমেশ আমার সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয়, কিন্তু শর্ত এই দেয় যে আমাকে ঘর জামাই থাকতে হবে। আমি আর তাকে মানা করতে পারি না। তারপর সেই থেকে আমি তোর মামিদের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করি। তারপর থেকে তোর নানা নানিও এখানে থাকতো। তুই যখন অনেক ছোট তখন তোর নানি মারা যায়। তারপর কিছু মাস পরে তোর মামির মা বাবাও মারা যায়। আর তোর বাবার কথা বলবি, তাই তো? আমি তোর বাবাকে অনেকভাবে হেল্প করার চেষ্টা করেছি, বাট তোর বাবা কোনোভাবেই অন্যের সাহায্যে বড় হতে চায় না। যতবার তোর বাবাকে টাকা দিয়েছি, বলেছি নতুন একটা ব্যবসা স্টার্ট করেন, সে বারবার একটা কথাই বলতো, আমি চাই না কারোর করুণায় বড় হতে। তারপর থেকেই তোর বাবাকে আর কিছুই বলতাম না। কথাটা বলে মামা স্বস্তি নিঃশ্বাস ফেলে। তখনই সেখানে মামি চা নিয়ে হাজির হয়। আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি নিয়ে কথা হচ্ছে দুই মামা ভাগ্নির মাঝে? তখনই মামা হাসতে হাসতে বলতে লাগে, এই আমার আর তোমার সম্পর্কে বললাম। বুড়ো বয়সে কি বিব্রতি হয়েছে? ছেলে মেয়েদেরকে এখন এগুলো কথা বললে তারা কি মনে করবে আমাদের? সমস্যা নেই মামি। তারপর মামি আমার দিকে এক কাপ চা বাড়িয়ে দেয়। তারপর সেখানে বসে থেকে চা খেতে লাগি আর রোদে তাপ বসে চেয়ারের গায়ে চা খেতে লাগি। একটা চুমুক যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছে। অন্যদিকে পপি ঘুম ভাঙে, তার ফোনে কল আসে। ফোন রিসিভ করতে ওভাস থেকে বলতে লাগে, কি রে পপি, কই তুই? এখনো আসিস না? ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে। তারপর পপি ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বেজে গেছে। মাথায় হাত দিয়ে বলতে লাগে,
বিশ্বাস কর দোস্ত, আমি ঘুমাইয়ে আসি, তোর ফোনে এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো থাক, আমি আসছি। আরে একটা ছেলেকেও যেতে দিচ্ছে না, সবাইকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। তুই আসলে তবে এদের। ওকে মেরে যান, আমি আসছি। তারপর ববি সেখানে না দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে একটা প্যান্ট আর টি শার্ট পরে কলেজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়। অন্যদিকে বাবা, তোর এখন ইচ্ছে কই পড়বি? তোর পপি আপুদের সঙ্গে ওদের কলেজে পড়বি, নাকি তোর পছন্দ করা কোনো কলেজ আছে সেখানে পড়বি? না মামা, আমার জানা মতে তেমন কোনো কলেজ নেই। তোমার যেখানে পছন্দ আমাকে সেখানেই ভর্তি করে দাও। আসলে তোর পপি আপু যেই কলেজে পড়ে সেই কলেজটা হচ্ছে আমাদের, তার কারণেই বলছি সেখানেই পড়, তাহলে তোদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা মামা, সমস্যা নেই, তুমি যা ভালো মনে করো। মামা আর মামিদের সঙ্গে সেখানে বসে থেকে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে আমাদের সামনে দিয়ে পপি আপু তার বাইক বের করে যেতে লাগে। তখনই মামা পেছন থেকে ডাক দিয়ে বলতে লাগে, মা, কলেজে যাচ্ছিস? হ্যাঁ বাবা, তুমি কিছু বলবে? স্বাধীনকে নিয়ে যা তোর সঙ্গে তোর কলেজে। আমি তোর প্রিন্সিপাল স্যারকে ফোন করে সব কিছু বলে দিয়েছি। কি? ওর মতো 2 টাকার ছেলেকে আমার বাইকের পেছনে বসাতে আমি পারবো না। বাসায় অনেকগুলো গাড়ি আছে, যে কোনো একটাতে করে ওকে কলেজে নিয়ে আসো। কথাটা বলেই পপি আপু সেইখান থেকে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে যায়। পপি আপুর মুখ থেকে এমন কথা শুনে নিমেষেই আমার হাসুর জলটা চেহারায় টুপচে পড়ে। তখনই মামা আমাকে উদ্দেশ্য করে বলে, দেখ বাবা, তুই ওর কথাই কিছু মনে করিস না, ও অনেক অহংকারী হয়ে গেছে, আগের মতো নেই। না মামা, সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি। তারপর পুনরায় মামার সঙ্গে কথা বলতে লাগে। তারপর সোজা আমি আমার রুমে চলে যাই। প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে রুম থেকে বের হয়ে বেডরুমে বসে আছি। একটু পর মামা পেছন থেকে ডাকতে লাগে। তারপর মামার সঙ্গে বাসার বাইরে এসে একটা গাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিই। একটু পর কলেজের সামনে চলে আসি। তারপর গাড়ি থেকে নেমে আঙ্কেলের সাথে হাঁটতে লাগি। আঙ্কেলের সাথে হাঁটতে হাঁটতে কলেজের ভিতরে ঢুকে পড়ি। অন্যদিকে কিরে পপি, তোর বাবার সঙ্গে ওই হ্যান্ডসাম ছেলেটাকে? পপি ওর বান্ধবীর কথা শুনে আমার দিকে তাকায়, মুখটা কালো করে ওর বান্ধবীর উদ্দেশ্য করে বলে, আর বলিস না, এর আম্মু খ্যাত, আমার মামা তো ভাই বলে। কখনো দেখিনি, কয়েকদিন আগেই এসেছে আমাদের এখানে থেকেই কলেজে নাকি পড়বে। কি বলিস? তা বলিস, সেটা তো দেখতে পুরো নায়কের মতো। একবারও কি ভালোভাবে দেখেছি ছেলেটাকে? আমি তো পুরোই ক্রাশ খেয়ে গেলাম রে পপি। তুই একটু তোর মামাতো ভাইয়ের সঙ্গে চ্যাটিংটা করে দে না। তুইও না যাকে তাকে দেখে ক্রাশ খাস। চল, এখানে আর থাকা যাবে না, এগুলো থাকলে বাবা দেখলে বকাবকি করবে। এর থেকে তোর ক্লাস রুমে চল, ক্লাস শুরু হয়ে গেছে। তারপর পপি আপু তার বান্ধবীকে নিয়ে ক্লাসরুমে চলে যায়। অন্যদিকে আমি মামার সঙ্গে হাঁটতে লাগি। একটু পর মামা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। প্রিন্সিপাল স্যার মামাকে দেখে দাঁড়িয়ে পড়ে। বসো বসো, দাঁড়াতে হবে না। আর এই হচ্ছে আমার ভাগ্নে, একে এই কলেজে ভর্তি করব। মামার এমন কথা শুনে ওনার থেকে প্রিন্সিপাল স্যার মনে মনে ভাবছে, আপনার এক মেয়ে দাঁড়াতেই পুরো কলেজটা অতিষ্ঠ হয়ে আছে, সেখানে আবার আরেক উটকো ঝামেলা। এই ছেলেটি আবার স্কুল মাতিয়ে বেড়াবে নাকি? প্রিন্সিপাল স্যারকে এমনভাবে আনমনা হয়ে ভাবতে দেখে মামা প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলে, চিন্তা করো না, তুমি কী নিয়ে চিন্তা করছো তা কিন্তু আমি জানি। আমার মেয়ের মতো আমার ভাগিনা একদম সহজ সোজা গ্রাম থেকে এসেছে। মামার মুখ থেকে এমন কথা শুনে প্রিন্সিপাল স্যার স্বস্তি নিঃশ্বাস ফেলে। তারপর আমার ভর্তির ফর্ম ফিল-আপগুলো পূরণ করে। প্রিন্সিপাল স্যার আমাকে নিয়ে আমার ক্লাসরুমে চলে যায়। তারপরে সবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়। তারপরে আমি ক্লাসের পেছনের দিকে গিয়ে একটা সিটে বসে পড়ি। মন দিয়ে স্যার কী বলছে সেই কথাগুলো শুনছিলাম। ক্লাসরুম থেকে স্যার যেতেই হঠাৎ করে আমার সামনে এসে একটা মেয়ে বলতে লাগে, এই যে, হ্যালো। হঠাৎ কারো এমন ডাক শুনে পাশের দিকে তাকিয়ে দেখি সেই যে বাসে দেখা হয়েছিল একটা মেয়ে, সেই মেয়ে। আমাকে তাকাতেই মেয়েটি আমাকে উদ্দেশ্য করে আবার বলল, স্বাধীন, তুমি স্বাধীন না? আমি স্বাধীন, আর তুমি সাথী, তাই তো? তুমি যে এই কলেজে ভর্তি হবে তা তো আগে বললে না আমাকে। আমি নিজেও জানতাম না আমি এই কলেজে ভর্তি হব। শুধু মামার বাসায় এসেছি, আর মামা এখানে ভর্তি করে দিল, আর বলল যে এইটা নাকি মামাদেরই কলেজ, তার বাবার প্রতিষ্ঠাতা করেছে। ও আচ্ছা, তাহলে ইমরান আঙ্কেল তোমার মামা হয়?
তারপর মেয়েটির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। হঠাৎ স্যার ক্লাসরুমে আসাতেই সাথী আমার কাছ থেকে সরে কেটে পড়ে গিয়ে তার সিটে বসে পড়ে। দেখতে দেখতে ক্লাসগুলো শেষ হয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পর আমি আর সাথী দুজন মিলে কথা বলতে বলতে ক্লাসরুম থেকে বের হচ্ছিলাম। দেখি সামনেই পপি আপু দাঁড়িয়ে আছে। আমি সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না জানিয়ে পপি আপুর সামনে দিয়ে সাথীর সঙ্গে কথা বলতে বলতে যেতে লাগে। তখনই হঠাৎ করে পপি আপু পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলতে লাগে, স্বাধীন, শুনে যা তো। পপি আপুর ডাক শুনে আমি পেছনে ফিরে আপুর কাছে চলে যাই। পপি আপু সামনে যেতেই সকলের সামনে এমন কাজ করবে আমি কখনো ভাবতেই পারিনি। ঠাস ঠাস করে 2টা গালে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি তো আহাম্মকের ন্যায় দাঁড়িয়ে আছি। পপি আপুর কাছ থেকে এরকমটা আশা করব এইখানে কখনো ভাবতেও পারিনি। আমাকে এমনভাবে হাত রাখতে দেখে পপি আপু পুনরায় বলে, আজকে কলেজে এসে আজকে গার্লফ্রেন্ড পাঠিয়ে নিয়েছিস? তোদের মতো ছেলে আর কখনো ভালো হবে না। শহরে এসেই শহরের মেয়েদেরকে পটানো শুরু করে দিয়েছিস। ওই মেয়েটির কাছ থেকে 200 হাত দূরে থাকবে, না হলে তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো। আমি মাটি থেকে তাকিয়ে নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ সাথী আমার কাছে এসে আমার হাত ধরে পপি আপুকে উদ্দেশ্য করে বলে, আপু, তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল। আমরা দুইজনে জাস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। আমি তোর কাছ থেকে কিছু জানতে চাইছি? শুধু বলেছি যে ওর সঙ্গে মিশবে না, ব্যাস। আমি সেইখানে তেমনভাবে দাঁড়িয়ে আছি। হঠাৎ সাথী আমার হাত টেনে ধরে হাঁটতে হাঁটতে কলেজ থেকে বাইর হয়ে আসে। তারপর সোজা একটা পার্কে গিয়ে বসে পড়ি। পার্কের পরিবেশ দেখে মুহূর্তেই মনটা ভরে যায়। তারপর সাথী আমাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তোমাকে কি পপি আপু লাভ করে? সাথীর মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তেই আমি বোকা বনে যাই। কারণ আমি কখনোই সাথীর মুখ থেকে এমন কথা শুনবো কখনো ভাবতেই পারিনি। তারপর উপদেশ বলে কথা, কি বলবো না বলবো, উনি আমার ক্লাসে 2 বছরের সিনিয়র, প্লাস বয়সে অনেক বড়। আর পপি আপুকে আমি সর্বদাই আমার নিজের বোনের বা আপু মনে করি। কখনো আমি তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি। তাহলে তোমার সঙ্গে আমাকে দেখে এমন রিয়েক্ট করলো কেন? আমি তা নিজেও জানি না কেন এমনটা করলো। তারপরে সাথীর সঙ্গে ওইখানে অনেকক্ষণ ধরে বসে থাকি। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আপামনি আর ভাইয়া ফুল নেন। আজকের দিনে একটা ফুলও বিক্রি করতে পারি নাই। মার ওষুধ নেওয়া যাওন লাগবো, সেই টাকাও আমার কাছে নাই। হঠাৎ আমি এমন কথা শুনতে পেয়ে পেছনের দিকে তাকিয়ে দেখি একটা সুন্দর পিচি কিউট মেয়েটি আমাদের দুজনের দিকে ফুল এগিয়ে দিয়ে বলতে লাগে, আপামনি আর ভাইয়া দুজনের নাম? আমরা ফোন নিয়ে কি করব আপু বলো? কেন, ভাইয়াকে দিন। ভাইয়া একটা ফুল নিয়ে তোমাকে দেবে, এতে দুজনের ভালোবাসা আরও অনেক ভালো হবে। আমি ওই পিছি মেয়ের কথা শুনে সাথী আর আমি হা করে হাসতে লাগে। আমাদের দুজনকে এমনভাবে হাসে দেখে ওই মেয়েটি হাসি মাখা মুখ পচে যায়। তারপর আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বলি, আপু দেখো, তুমি আমাদেরকে নিয়ে যা ভাবছো আমরা তা না, আমরা দুজন জাস্ট ফ্রেন্ড। মেয়েটির এমন চোখে যা মুখ দেখে নেবে সেই হাসিতে, মেয়েটির এমন চোখে যা মুখে হাসি নিমিষেই হারিয়ে যায়। পুরোনায় মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আপু, তুমি কিছু খেয়েছো? না ভাইয়া, কিছু খাই নাই সকাল থেকে। ফুল বিক্রি কইরা মার জন্য ওষুধ আর খাবার নিয়ে বাসায় যাব। ও আচ্ছা, তাহলে চলো আমাদের সঙ্গে। কোথায় যাব আপু তোমাদের সঙ্গে? চলো, কিছু খেয়ে নেবে, তারপরে তোমার মায়ের জন্য ওষুধ কিনে দিব। না না আপু, তোমাদের কাছ থেকে টাকা নিতে পারবো না, মা নিষেধ করেছে। তোমরা চাইলে আমার কাছ থেকে ফুলগুলো নাও, না হলে আমি অন্য কারো কাছে বিক্রি করব। মেয়েটির এমন সততা দেখে অনেক ভালো লাগে। তারপর মেয়েটিকে জোরাজুরি করার পর আমাদের সঙ্গে যেতে রাজি হয়। তারপর পার্কে থেকে উঠে শুধু রেস্টুরেন্টে চলে যায়। তারপর 3 জনে মিলে খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে মেয়েটি মায়ের জন্য খাবার পার্সেল করে পাঠিয়ে দেয়। আর ফার্মেসি থেকে মেয়েটির মায়ের জন্য অনেকগুলো ওষুধ কিনে নেই। তারপর সাথীর সঙ্গে আরও অনেক কথা বলে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মামা বাসায় নেই, তাই রিক্সাওয়ালা মামাকে মামার বাড়ির অ্যাড্রেস বলতে এসেছেন। তারপর রিক্সায় উঠে পড়ি। একটু পরে রিক্সাওয়ালা মামা এসে মামার বাসার সামনে রিক্সা দাঁড় করায়। আমি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে তার ভাড়া মিটিয়ে বাসার ভেতরে প্রবেশ করি। দরজার কড়া নাড়তে দরজা এসে খুলে দেয় কাজের মেয়ে। তারপর আমি সোজা আমার রুমের উদ্দেশ্যে রওনা হই। বসার রুমে বসে মামা মামি পপি আপু টিভি দেখছে। মামা আমাকে দেখতে পেয়ে বলে,
কিরে বাবা, কলেজ তো ছুটি হয়ে গেছে অনেক আগে, এতক্ষণ কই ছিলি তুই? মামার এমন প্রশ্নে আমি কিছু বলতে যাব তার আগে পপি আপু আমাকে উদ্দেশ্য করে বলে, কই আর যাবে, লুচ্চামি করতে গিয়েছিল। পপি আপুর এমন কথায় মামা মামি ওর দিকে আগে দিশিতে তাকিয়ে থাকে। পপি আপু তার মা বাবাকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগে, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? শোনো, কোন মেয়ের সাথে পড়েছে, নষ্ট করে এসছে। মামার এমন কথা শুনে ওর দিকে রাগে দিশিতে তাকিয়ে থেকে বলতে লাগে, কি বলছিস এগুলো তুই? দিন দিন তুই অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস। তারপর মামা পুনরায় আমার দিকে তাকিয়ে বলতে লাগে, আচ্ছা বাবা, কই গিয়েছিলি তুই? তারপর আমি মামাকে মেয়েটির সঙ্গে কিভাবে পরিচয়, স্কুলের সকলের সামনে পপি আপু কেমন ব্যবহার করে সব কথা খুলে বলে মামাকে। অন্যদিকে পপি আপু রাগে ফসছে। তারপর মামা আমি পপির থেকে আরও অনেক কথা শোনাতে লাগে। আর আমি আর সেখানে না দাঁড়িয়ে থেকে সোজা আমার রুমে চলে আসি। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগে। অন্যদিকে পপি আপুকে মামা আমি অনেক কথা শোনাতে লাগে। তারপর সেইখানে না দাঁড়িয়ে থেকে সোজা রুমের দিকে যাব তার আগেই মনে মনে ভাবে, সব কথা এসে মা বাবাকে খুলে বলে, তাই না? আজকে তো তোকে একটা না একটা শাস্তি দিতেই হবে, যাতে তুই আজীবন মনে রাখিস। কথাটি বলে পপি আপু তার ঘরে আর না গিয়ে সোজা আমার ঘরে চলে আসে। তারপর দরজা আটকে চারপাশটা ঘুরে আমাকে দেখতে না পেয়ে ওয়াশরুমে পানির শব্দ পেয়ে খাটে বসে পড়ে। অন্যদিকে আমার গোসল শেষ হলে আমি ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপর পপি আপুকে বসে থাকতে দেখে আর আমার দিকে অগ্নিদৃষ্টিতে নিক্ষেপ করে তাকিয়ে থাকতে দেখে আমি একটা ঢোক গিলি। নিমিষেই পপি আপু খাট থেকে উঠে আমার কাছে এসে সোজা আমাকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে গলা চেপে ধরে। অন্যদিকে পপি আপুর কাছ থেকে আমি অনেক চেষ্টা করছি, বাট ছাড়াতে পারছি না। তারপর পপি আপু আমাকে উদ্দেশ্য করে বলে, আমার বাসায় আছিস, আমার বাপেরটা খাচ্ছিস, উল্টো আমার বাপের সাথেই এসে আমার নামে দুর্নাম করছিস। তোকে আজকে শেষ করে তবেই আমি। অনেকক্ষণ পর পপি আপু আমার গলা ছেড়ে দেয়। আমি মাটিতে ঘাবস করে বসে পড়ি আর কাশতে লাগে। পপি আপু আমার থেকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলতে লাগে, এনে পানিটুকু খেয়ে নে, আর নেক্সট টাইম কলেজে তোর সঙ্গে খারাপ ব্যবহার করলেও বাবা মাকে এসে কিছুই বলবি না, মনে থাকে যেন। আবারও যদি মা বাবাকে এসে আমার নামে উল্টোপাল্টা কিছু বলিস, তাহলে সেই দিনই হবে তোর শেষ দিন। কথাটা বলে পপি আপু আমার ঘর থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমি আনমনে ভাবছি, আমাকে যদি আর 1 মিনিট এইভাবে ধরে রাখতো তাহলে আজকেই আমাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হতো। না না বাবা, জীবন গেলেও মা মামিকে আর কিছু বলা যাবে না। যে গুন্ডি মেয়ে কথা অনুযায়ী আমাকে মেরে ফেলতে পারে। তারপর সেখানে এমনভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজের শরীরের দিকে তাকিয়ে দেখি শুধু একটা তোয়ালে পেঁচানো। তারপর ওয়ার্ডরোব থেকে একটা প্যান্ট আর টি শার্ট পরে বের হয়ে নেই। তারপর রুম থেকে বের হয়ে নিচে এসে দেখি খাবার টেবিলে সবাই বসে আছে। আমি গিয়ে খাবার টেবিলে বসে পড়ি। তখনই মামা আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে বাবা, কি হয়েছে তোর? চোখ মুখ লাল হয়ে আছে, কান্না করেছিস নাকি? না মামা, কই, চোখে কিছু একটা পড়েছিল, তাই বোধ হয় চোখ লাল হয়ে আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সোজা আমার রুমে চলে যায়। তারপর বন্ধুর সঙ্গে কথা বলতে লাগে। তারপর বন্ধুর সঙ্গে কথা বলে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী অজু করে ওয়াশরুমে চলে যাই। তারপর মসজিদ থেকে বের হয়ে সকালের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার জন্য রাস্তার পাশ ধরে হাঁটতে লাগি। হাঁটাহাঁটি করে একটু পর বাসায় চলে আসি। তারপর সোজা আমার রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য নিজেকে একটু পরিপাটি করে নেই। তারপর নিচে এসে খাবার টেবিলে বসে পড়ি। একটু পর পপি আপু এসে টেবিলে বসে পড়েন। তারপর সবাই খেতে লাগে। খাবার এক পর্যায়ে মামা পপি আপুকে উদ্দেশ্য করে বলেন, তুই তো প্রত্যেক দিন হোন্ডা নিয়ে যাস, কতবার করে বলেছি হোন্ডা নিয়ে কোনো জায়গায় যাওয়া আসা করবি না, যদি অ্যাক্সিডেন্ট হয়। তুই যেহেতু আমার কথা শুনবি না, তাহলে ভালো, আজকে থেকে তোর সঙ্গে স্বাধীনকেও নিয়ে যাস। কি বললে বাবা? আমি কোনোভাবেই এই গাইয়া খ্যাটটাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। ইভেন ওকে আমার বাইকে পিছনেও বসাতে পারবো না। দেখ, স্বাধীন তোর ফুফাতো ভাই হয়, আর ওর সঙ্গে এমনভাবে কথা বললি কেন তুই? আচ্ছা, ওকে তোকে নিয়ে যেতে হবে না, ও গাড়ি করে যাবে। এভাবে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ির বাইরে এসে দেখি মামা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগে, ওঠো বাবা, গাড়িতে ওঠো, তোমাকে তোমার কলেজের সামনে নামিয়ে দিয়ে
আমি আমার অফিসে চলে যাব। মামার বলা কথা অনুযায়ী আমি গাড়িতে গিয়ে বসে পড়ি। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি বাইরের দিকে তাকিয়ে আছি। মামাকে দেখলাম ল্যাপটপে কী যেন কাজ করছে। হঠাৎ আমার দিকে ফিরে মামা বলতে লাগে, আচ্ছা বাবা, তুমি কি মোটরসাইকেল চালাতে পারো? মামার এমন প্রশ্নে আমি থতমত খেয়ে যাই। নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, হ্যাঁ পারি মামা, বাট কেন? না, এমনি শুনলাম। একটু পর কলেজের সামনে এসে গাড়ি ব্রেক করে আমি গাড়ি থেকে নেমে এসে যাব, অমনি মামা পেছন থেকে ডাক দেয়। আমি পুনরায় মামার কাছে গিয়ে বলতে লাগি, কিছু বলবে মামা? এই নিয়ে কিছু টাকা। অফিস থেকে বাসায় ফিরতে আমার রাত হয়ে যায়। তোর কলেজ ছুটি হলে তুই তখন একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাস। ওকে মামা, আর টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। তারপর মামা আমাকে অনেক জোরাজোরি করে টাকাগুলো পকেটের ভিতর ঢুকিয়ে দেয়। তারপর আমি মামার গাড়ি থেকে সামনে থেকে নেমে কলেজের গেটের দিকে অগ্রসর হই। অন্যদিকে দেখ দেখ পপি, আজকেও এই ছেলেটা আসছে, কি হ্যান্ডসাম। আমি তো সেদিন থেকে পুরাই ক্রাশ খেয়েছি। তোর জন্য কথা বলতে পারিনি, বাট আজকে কথা বলবো। আরে বলিস না, ওই কলেজে ভর্তি হয়েছে। ও ইয়েস, তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল। যেভাবে হোক ছেলেটাকে পটিয়ে আমার বয়ফ্রেন্ড বানাবো। চিল্লানি দিয়ে উঠিস না। ওর দিকে তাকিয়ে কি একবার দেখেছিস ও আমাদের থেকে 2 বছরের জুনিয়র? তোর মাথাতে এমন চিন্তা ভাবনা কিভাবে আসে ওকে নিয়ে? জুনিয়র হয়েছে তো কি হয়েছে, জুনিয়র ছেলেরা অনেক ভালো হয়। তুই যা করতে বলবি তাই করবে, তোর কথা আর কখনো অমত করবে না। হ্যাঁ বলছে তোরে। কলেজের ভেতরে ঢুকতে যাব, অমনি হাতের ডান সাইডে দেখি পপি আপু আর ওর বান্ধবীরা মোটর সাইকেলের ওপর বসে আছে। পপি আপুর দিকে তাকানোই যাচ্ছে না। একটা চাপাল জিন্সের প্যান্ট পরেছে, সঙ্গে একটা টি শার্টটা আবার এমন করে পরেছে নাভির অংশটা দেখা যাচ্ছে। এতে অনেক বাজে দেখাচ্ছে পপি আপুকে। আমি সেদিকে আর পলক তাক না করে সামনের দিকে তাকিয়ে সেখান থেকে আসে যাব, অমনি পপি আপুর পাশ থেকে একটা মেয়ে বলতে লাগে, এই যে জুনিয়র, এদিকে আসো। মেয়েটির বলা কথা অনুযায়ী আমি তাদের সামনে চলে যাই। অন্যদিকে পপি আপু তো শুধু রাগে ফুঁসে। কেন রাগে ফুঁসে তা নিজেও জানে না। তখনই পপি আপুর বান্ধবী বলতে লাগে, ওই যে স্কুলের বাগানটা দেখছো, ওই বাগানটাতে যাবে আর সদ্য ফোটা একটা গোলাপ নিয়ে আসবে। কেন আপু, আপনি গিয়ে নিয়ে আসলেও তো পারেন। যা বলেছি তা করবে নাকি কান ধরে এখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকবে? কোনটা করবে এখন তোমার মত। আমি ভাবলাম এখানে সকলের সামনে 10 মিনিট দাঁড়িয়ে থাকার চেয়ে ওইখান থেকে একটা ফুল ছিঁড়ে এনে আপুকে দিলে তো তেমন কোনো ক্ষতি হবে না। তখন আমি আপুকে উদ্দেশ্য করে বলি, আচ্ছা আপু, আমি বাগান থেকে ফুল ছিঁড়ে আনছি। তখনই আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় পড়ে। থাপ্পড়কে নিমিষেই ভুরকে উঠি। তখন আমি কাঁদো কাঁদো কণ্ঠে পপি আপুর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলি, আপু মাল্লা কেন আমাকে? আর একটা থাপ্পড় খাবি নাকি আপু বলা বন্ধ করবে? কেন আপু, পপি আপু তো তোমার বান্ধবী, তার জন্য আমি তোমাকে আপু বলেছি। আমার এমন কথা শুনে মেয়েটি আবার ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। পুনরায় চলো চলো চোখে মেয়েটির দিকে তাকাতেই আমাকে উদ্দেশ্য করে বলে, সরি প্লিজ, এভাবে তাকিয়ে থেকো না, খুব লেগেছে বুঝি। আর কখনো যেন আমাকে আপু না বলো। পপিকে আপু বলে ডাকবে, বাট আমাকে না। আমার সুন্দর একটা নাম আছে, রিয়া। তুমি চাইলে রিয়া বলে ডাকতে পারো, বাট কোনোভাবে আপু বলে ডাকবে না। অন্যদিকে পপি আপু দাঁড়িয়ে থেকে শুধু আমাদের দুজনের তামাশা দেখছিল আর শুধু রাগে ফুঁসছিল। হঠাৎ পপি আপু তার বান্ধবীকে উদ্দেশ্য করে বলে, কিরে, তোর মাথাটা কি পুরোই চলে গেছে? তোকে তো দেখছি আজকে পাবনা ভর্তি করে দিয়ে আসতে হবে। আমাদের বয়সে থেকে 2 বছরের ছোট্ট একটা ছেলেকে তুই না নাম ধরে ডাকতে বলছিস? তা কি হয়েছে নাম ধরে ডাকলে? এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বুঝেছি, তোকে পাবনাতেই পাঠাতে হবে। আর এই যে তুই এভাবে কি, হ্যাঁ তাকে দেখছিস? যা তোর ক্লাসে যা। ধমক দিয়ে কথাগুলো বলে আমাকে পপি আপু। তারপর ওইখানে আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে সোজা আমার ক্লাসরুমে চলে আসি। ক্লাসরুমে এসে দেখি সাথী পেছনের একটা সিটে বসে আছে। তারপর সোজা আমি ওর কাছে গিয়ে বসি। তখনই সাথী আমাকে উদ্দেশ্য করে বলে, কে তোর আজকে আসতে এত লেট হলো কেন? আর বলিস না, বড় আপুরা র্যাগিং দিয়েছে, তার জন্য একটু লেট হয়ে গেছে আসতে ক্লাসরুমে। ও আচ্ছা, তা কি র্যাগিং দিল? তারপর আমি সাথীকে শুরু থেকে শেষ পর্যন্ত বলি পপি আপুর বান্ধবীর কাহিনী।
আমার মুখ থেকে এমন কথা শুনে পপি হা করে হাসতে লাগে। শেষমেশে কি না তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে আমাদের সিনিয়র আপু? দেখ, এমনিতেই ভালো লাগছে না, তোর কাছে আসলাম আড্ডা দেব, মন মানসিকতা ঠিক হয়ে যাবে, আর তুই উল্টা আমাকে নিয়ে হাসাহাসি করছিস। আচ্ছা বাবা, আর হাসাহাসি করবো না। তারপর সাথীর সঙ্গে আড্ডা দিতে লাগলাম। একটু পর ক্লাসরুমে স্যার প্রবেশ করে, তারপর মনোযোগ দিয়ে স্যারের ক্লাসগুলো করতে থাকি। এভাবেই ক্লাসটা শেষ করে দুপুরের দিকে ক্যান্টিনে যাই কিছু খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে সাইডের একটা টেবিলে গিয়ে আমি আর পপি বসে পড়ি। দুজনে মিলে কথা বলছিলাম, হঠাৎ আমাদের পাশে পপি আপুর বান্ধবী বসে পড়ে। আমাকে উদ্দেশ্য করে বলেন, এই যে হ্যান্ডসাম, আমাকে ছাড়া অন্য কারো কে যেন মন দেয়া না হয়, তাহলে কিন্তু জোর করে তোকে বিয়ে করবো। পপি আপুর বান্ধবীর এমন কথা শুনে আমি শুকনো ঢোক খেলি। তখনই পপি আপু আমাদের কাছে এসে বলতে লাগে, কিরে সাথে, তোকে না বলেছি এই মেয়েটির আনাচে কানাচে তোকে যেন আমি না দেখি। আজকে তুই এর সাথে বসে আছিস কেন এখানে? কথাটা বলে পপি আপু সেখানে না দাঁড়িয়ে আমাদের সামনে থেকে তার বান্ধবীর টি শার্টের কলার ধরে নিয়ে যায়। তারপর আমি সত্যি একটা নিঃশ্বাস ফেলি। অন্যদিকে সাথীর দিকে তাকিয়ে দেখি সে মিটমিট করে হাসছে। আমি ওর হাসি দেখে রেগে ওকে উদ্দেশ্য করে বলি, আমার দুঃখের দিকে তোর হাসি পাচ্ছে তাই না? ওকে বাবা, সরি আর আসবো না। একটু পর আমাদেরকে একটা ওয়েটার এসে খাবার দেয়। তারপর আমরা খাবার দাবার শেষ করে পুনরায় ক্লাসরুমে এসে বসে পড়ি। দুজনে মিলে আড্ডা দিচ্ছিলাম। একটু পর স্যার ক্লাসরুমে এসে ক্লাস শুরু করাতে লাগে। এভাবেই ক্লাস শেষ করে কলেজ থেকে বের হতে যাব, অমনি পপি আপু তার বাইক নিয়ে এমনভাবে বের হয়, কলেজ গেটের সামনে দিয়ে আমার গায়ের সঙ্গে তার বাইকের পেছনটা ধাক্কা লাগে। আমি চেয়ে চেয়ে কিছু একটা বলতে যাব, তার আগে চুপ হয়ে যাই, কারণ আগুনের মধ্যে হাত দিয়ে নিজের হাত পরিয়ে কোনো লাভ নেই। অমনি পপি আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। এই হাসির মানে আমি বুঝতে পারি না। সেইখানে এমনভাবে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ পর একটা রিক্সা পাই। রিক্সা করে সোজা মামাদের বাসায় চলে আসি। বাসায় এসে সোজা আমার রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। তারপর ফোনটা নিয়ে ছাদে চলে যাই। ছাদে গিয়ে দেখি পপি আপু আগে থেকেই ছাদে দোলনায় বসে আছে। ছাদে কারো উপস্থিতি টের পেয়ে এক নজর আমার দিকে তাকিয়ে পুনরায় তার মোবাইলের দিকে নজর দেয়। আমি ছাদের এক কোণায় গিয়ে কিছুক্ষণ ব্যস্ত নগরীটা দেখি, তারপর গেম খেলতে লাগে। তখনই নজর যায় পপি আপুর দিকে। দেখি ঢিলে ঢেলা টি শার্ট, তার গায়ে জড়ো, যেন শরীরের এক তৃতীয়াংশ দেখা যাচ্ছে। আমি সেদিকে আর পলক না তাকিয়ে চোখটা সরিয়ে গেম খেলতে লাগি। আর মনে মনে ভাবতে লাগি, এটাই বুঝি বড়লোকদের ফ্যাশন। অনেকক্ষণ গেম খেলার পর ফোনটা রেখে দিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে লাগে। কি রে, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট তোরা কেমন আছিস? আছি মোটামুটি, বাট তোকে ছাড়া ততটা ভালো নেই। তুই যাওয়ার পর থেকে সবাই একত্রে আড্ডা দেই না, হাসি ঠাট্টা কিছুই হয় না। আড্ডার জায়গায় গেলেই শুধু সবাই আনমনা হয়ে বসে মোবাইল চাপে। তুই থাকতে তো আমাদের ফোনই ধরতে দিতি না। অনেক মিস করেছি রে তোকে। আচ্ছা, তাহলে তোরা এক কাজ কর, তোরা তো আর গ্রামে থেকে কেউ পড়াশোনা করবি না। তুই নাই গ্রামে, আরও আমাদেরও থাকার নিয়ত নেই। ভাবছি আমি রাজশাহীর দিকে যাব। তাহলে একটা কাজ কর, তোরা যেহেতু আর গ্রামে থাকবি না, তাহলে তোরাও ঢাকা চলে আয়। আমি যে কলেজে আছি সেই কলেজেতেই ভর্তি হই। এটা কিন্তু ভালো আইডিয়া। তাহলে আমরা 5 জন মিলে একসঙ্গে থাকতে পারবো আর আনন্দও করতে পারবো। আচ্ছা, তাহলে তোরা 2-1 দিনের ভিতরে চলে আয়। তাহলে আমি সৌরভ, ইমন, মোস্তাফিজুরদেরকে বলি, ওরা দেখি কি বলে। তারপর আমি সৌরভ, ইমন, মোস্তাফিজুরকে ফোন করে আমার প্ল্যানের কথাটা বলি। ওরাও রাজি হয়ে যায় ঢাকায় আসার জন্য। তখনই আমার ফোনে পুনরায় সজীব ফোন করে। ফোনটা রিসিভ করে ওই পাশ থেকে সজীব বলে, আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করার জন্য ফোন করলাম। আচ্ছা বল, কি জিজ্ঞেস করবি? তুই তো থাকিস তোর মামার বাসায়, আমরা যদি যাই তাহলে কোথায় থাকবো? ও নিয়ে তোদেরকে ভাবতে হবে না। আমাদের কলেজের আশেপাশে অহরহ ম্যাচ আছে, যেখানে আমাদের মতো অহরহ ছেলেরা থেকে ওই কলেজে লেখাপড়া করছে। তোরা তো আসিস তাই না? হ্যাঁ, আমরা 2 দিন পর আসবো। তাহলে আমি কালকে গিয়ে একটা ম্যাচ ঠিক করে আসবো তোদের জন্য। তারপর সজীব, সৌরভ, ইমন, মোস্তাফিজুর আমরা 5 জনে মিলে গ্রুপ কলে অনেকক্ষণ আড্ডা দিই। বন্ধুর সঙ্গে কথা বলতে বলছে যে কথা দিয়ে রাত 8টা পেরিয়ে যায়, টেরি পায়নি। তারপর ওদের সঙ্গে আরও অনেক কথা বলে ছাদ থেকে নেমে যাই। রুমে গিয়ে বসতেই কাজের মেয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, ভাইজান, আপনারে
খাবারের জন্য ম্যাডাম আর স্যার ডেকেছে, জলদি চলেন। তারপর আমি মোবাইলটা চার্জে দিয়ে মানে বাসার নিচে এসে সোজা খাবার টেবিলে চলে যাই খাবার খাওয়ার জন্য। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সোজা আমার রুমে চলে আসি। তারপর বইটা বের করে পড়তে লাগি। পড়তে পড়তে যখন রাত্রি 12টা বেজে যায় তখন ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা প্রতিদিনের ন্যায় ঘুম ভাঙি আজানের শব্দে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে চারিপাশটা হাঁটাহাঁটি করে সোজা বাসায় চলে আসি। তারপর মা মামিদের সঙ্গে খাওয়া দাওয়া করে সোজা আমার রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে নিজেকে একটু পরিপাটি করে কলেজে যাওয়ার জন্য বাসার বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। অন্যদিকে মামা কাজ থাকায় আজ জলদি চলে গেছে। তখনই আমার সামনে দিয়ে পপি আপু তার বাইকটা নিয়ে ফুল স্পিডে চলে যায়। আমি সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিই। রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। একটু পর পপি আপু পুনরায় আমার সামনে এসে গাড়ি ব্রেক করে আর আমাকে উদ্দেশ্য করে বলে, ও গাড়িতে উঠে বস। আমি পপি আপুর এমন কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়ি। নিজেকে সামনে নিয়ে পপি আপুকে উদ্দেশ্য করে বলি, না আপু তুমি যাও, আমি রিক্সা করে চলে যাব। আসতে বলেছি আয়, এত ঢং করিস কেন? হ্যাঁ, যেন মনে হচ্ছে তুই এই বাড়ির মালিক আর আমি এখানে চাকরি করি। না আপু, এমনটা মনে হবে কেন? আমার মতো গ্রাম্য খ্যাত গায়ে একটা ছেলে তোমার পিছনে বাইকে করে কলেজে যাবে, তোমাকে অনেকজন নানান কথা বলবে। এর থেকে তোমার সঙ্গে না যাওয়াটাই বেটার হয়। তোর কাছ থেকে কি আমি এত কৈফিয়ত জানতে চেয়েছি? বলছি বাইকে উঠ মানে উঠ। পপি আপুর রাগে চেহারা দেখে আর মানা করতে পারি না। তারপর আমি সোজা বাইকে চড়ে বসি। বাইকে উঠে পপি আপুর কাছ থেকে মিনিমাম 10 ইঞ্চি দূরত্ব নিয়ে বসে আছি, পেছনের হ্যান্ডেলটা ধরে। তখনই পপি আপু বলে, ভালো করে, ভয় তো পড়ে যাবি তো, তোকে আগেই বলেছিলাম ভালোভাবে। আমি পপি আপুর কথা না শোনার ভান করে ওইভাবে বসে থাকি। হঠাৎ সামনে ভাঙা থাকায় পপি আপু জোরে ব্রেক করে। আমি নিজেকে সামলাতে না পেরে পপি আপুর ওপর গিয়ে পড়ি। ভাবলাম তো এবার বোধহয় আমি শেষ, না জানি কি করবে আমার। তখনই পপি আপু গাড়িটা ব্রেক করে। তোকে আগেই বলেছিলাম ভালোভাবে, পায়ে লিটে ব্যথা। পপি আপুর মুখ থেকে এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। এ যেন এক ভিন্ন পপি আপুকে দেখছি। আমার ভাবনার ধ্যান ভাঙে পপি আপুর হাত আমার হাতে লাগাতে। তারপর পপি আপু আমার দুই হাত ধরে তার কোমর ধরে রাখতে বলে। আর পপি আপুর সঙ্গে আমার পুরো শরীর যেন লেপ্টে আছে। এদিকে আমার মধ্যে কেমন যেন ভালো লাগা কাজ করছে। শোন, যেভাবে বসে দিলাম বাচ্চা ছেলের মতো এইভাবেই বসে থাকবে, না হলে কিন্তু পরে আবার যখন বের করব দেখবি বাড়ি থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো তোর, তখন আবার মা বাবা আমাকেই অনেক বকাবকি করবে। আমি অমনভাবে পুরো রাস্তাটা পপি আপুর সঙ্গে লেপ্টে তার কোমর জড়িয়ে ধরে আসি। কলেজ গেট থেকে একটু দূরে পপি আপু বাইকটা থামিয়ে বলে, এখন নাম, এটুকু রাস্তা তুই হেঁটে আসতে পারবি। তোকে নিয়ে আমি যদি আবার কলেজে প্রবেশ করি তাহলে আমার বান্ধবীরা আমাকে অনেক কথা বলবে। তারপর আমি বাইক থেকে নেমে পড়ি। পপি আপু সেইখান থেকে চলে যায় বাইক নিয়ে কলেজের গেটের ভিতর দিয়ে। আমি এইটুকু পথ হাঁটতে হাঁটতে আসতে লাগি। কলেজের গেটের সামনে আছে দেখি পপি আপু তার বান্ধবীর সঙ্গে বাইকের উপর বসে আড্ডা দিচ্ছে। তাদের সামনে যেতে লাগবো, অমনি পপি আপুর এক বান্ধবী আমাকে ডেকে বলতে লাগে, এই যে হ্যান্ডসাম। মেয়েটির এমন কথা শুনে আমি তাদের দিকে চাই। পপি আপুর চোখে চোখ পড়তে দেখি আমার দিকে কেমন যেন রাগে চোখে তাকিয়ে আছে। বোধহয় তার বান্ধবীগুলো না থাকলে আমাকে নিমিষে খেয়ে ফেলতো। তখনই তার বান্ধবী পুনরায় বলে, কালকে তো ছাড়া পেয়ে গেছিলে, বাট আজকে পাবে না। যাও এখন গিয়ে কলেজের বাগান থেকে সদ্য ফুটে ওঠা গোলাপ ফুল নিয়ে আসো, তারপরে তোমাকে বলবো। পপি আপুর বান্ধবীর কথা ফেলতে না পেরে আমি সেখান থেকে কলেজের বাগানে গিয়ে সদ্য ফুটে ওঠা একটা গোলাপ ফুল ছিঁড়ে পুনরায় পপি আপুর বান্ধবীর কাছে চলে আসি। আমাকে আসে দেখে পপি আপুর বান্ধবীর মুখে যেন বিজয়ের হাসি ফোটে। তখন আমাকে উদ্দেশ্য করে পুনরায় বলে, এখন আমাকে ফিল্ম স্টাইলে প্রপোজ করবে। পপি আপুর বান্ধবীর মুখ থেকে এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। নিমিষে নিজেকে সামনে নিয়ে বলতে লাগি, না আপু, কখনোই পারবো না। কেন পারবে না? কারণ তোমরা আমার অনেক সিনিয়র, আর ছোট ভাইদের সঙ্গে কেউ এমন ব্যবহার করে? তুই আমার ছোট, মাত্র 2 বছরের সিনিয়র আমি তোর, তাই বলে কি আমাদের মাঝে রিলেশন হতে পারে না? না আপু, হয় না। আমি তোমাদেরকে বোনের নজরে দেখি, কখনো অমন নজরে দেখিনি। আজ থেকে বইয়ের নজরেও দেখবি। কথাটা বলতেই সেখানে থাকা সবাই হাসতে লাগে। আমি মাঠের দিক থেকে দৃষ্টি সরিয়ে পপি আপুর দিকে তাকিয়ে দেখি তার চোখ লাল হয়ে আছে, যেন এখন চোখ দিয়ে রক্ত বের হবে।
হঠাৎ পপি আপু এমন কাজ করবে আমি ভাবতেও পারিনি। আমার হাত ধরে সেখান থেকে তার বাইকের কাছে নিয়ে আসে। অন্যদিকে পেছন থেকে ওর বান্ধবীগুলো পপিকে অনেক কথা বলে, বাট সেদিকে পপি আপুর যেন কোনো ভ্রুক্ষেপই নেই। বাইকের কাছে স্থায়ী পপি আপু বলে, ওঠ বাইকে ওঠ, তোকে যা বলেছি তাই কর। এত কথা বলিস কিসের জন্য? নাকি সকলের সামনে থাপ্পড় খেতে ইচ্ছে করছে তোর? কেন আপু? আমি আরও কোনো কথা না বলে বাইকে উঠে বসি। পপি আপু ফুল স্পিডে তার বাসার দিকে অগ্রসর হয়। দারোয়ান গেট খুলতে বাইকটা নিয়ে সোজা বাসায় প্রবেশ করে পপি। দরজায় কড়া নাড়তে একটা কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। পপি আপু এক হাত দিয়ে আমার হাত ধরে আছে, আর কাজের মেয়ে বলে, মা কি বাসায় আছে? কাজের না ম্যাডাম, আন্টি বাসায় নেই, সেটা কিছুক্ষণ আগে কই জানি গেল। পপি আপুর আর বোঝার বাকি রইল না যে মার্কেটে গিয়েছে আর আসতে প্রায় বিকেল হয়ে যাবে। তখন পুনরায় কাজের মেয়েটিকে উদ্দেশ্য করে পপি আপু বলে, যা, তোদের সবার আজ ছুটি, কালকে থেকে কাজে আসবি। পপি আপুর এমন কথা শুনে আমি অবাক হই। তারপর সোজা গিয়ে বসার রুমে বসে থাকি। পপি আপু আমার হাত যেন ছাড়ছেন, এমনভাবে ধরেছে যেন হাঁটা ছাড়লেই আমি ওখান থেকে পালিয়ে যাব। সবাই যখন ছুটির কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়, অমনি গিয়ে পপি আপু মেন দরজাটা আটকে দেয়। তারপর পুনরায় আমার কাছে এসে আমার হাত ধরে তার রুমের দিকে অগ্রসর হয়। আমি তো ভয়ে শুধু ঘামছি। তারপর পপি আপু তার রুমে গিয়ে আমার হাতটা এমনভাবে ধরে ঝ্যাঁটা দেয় আমি খাটের উপর গিয়ে পড়ে যাই। পেছন ফিরে যে তাকাবো, অমনি দেখি পপি আপু তার রুমের দরজাটা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসে। আমি খাট থেকে উঠতে আমাকে সে পুনরায় খাটে শুয়ে দেয়। আমার উপরে উঠে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চষতে লাগে। জানি না এমন ঠিক কতটা সময় ছিল। আমাকে তার সঙ্গে চেপে ধরে কোনো রেসপন্স করতে না দেখে আমাকে ছেড়ে দিয়ে বলতে লাগে, আমাকে কি তোর ভালো লাগে না? শেষমেশ গিয়ে তুই ওই লুচ্চাকারী প্রেমে পড়লি? কত ছেলের জীবন নষ্ট করেছে আমার থেকে তুই বেশি জানিস না? শুধু ওর ধান্দা ছেলেদের সাথে আনন্দ ফুর্তি করে ছুড়ে বেড়ানো। আমি থতমত খেয়ে পপি আপুকে বলি, তাতে আপনার কি হয়েছে? আমি তার ওনাকে পছন্দ করি না। তোমার বান্ধবী তো আমাকে জোর করে এমনটা করতে বলল। আমার এমন কথা শুনে পপি আপু পুনরায় আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চষতে লাগে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পপি আপুর সঙ্গে রেসপন্স করতে লাগে। হঠাৎ পপি আপু আমার ওপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে পপি আপু আমার দিকে এগিয়ে তাকিয়ে থেকে বলতে লাগে, কিরে তুই এমন করলি কেন? দেখা আপু, আমরা যা করছি ঠিক না। আমার স্ত্রী ভাগ আমি অন্য কাউকে কখনো দিতে পারবো না। আমার মুখ থেকে এমন কথা শুনে পপি আপুর চোখ দিয়ে পানি বের হয়ে আসে। আমি বুঝতে পারি পপি আপু কান্না করছে। তখনই আমাকে উদ্দেশ্য করে বলে, জানিস তোকে আমি কত আগে থেকে ভালোবাসি? আমি যখন বুঝতে শিখি ভালোবাসার মানে, তবে থেকেই আমি তোকে ভালোবাসি। কিন্তু তুই তো ভালোবাসার মানে বুঝতিও না। তখন তোকে চুমু খাইতাম, আরও কত কি করতাম। তুই গিয়ে সব খালামণি আর আমার বাবা মাকে বলে দিতি। তখন অবশ্য রাগ হতো, কিন্তু মানিয়ে নিতে শিখেছি তখন। এত বছর হয়ে গেল তুই এখানে আসিস না। আমি কিভাবে যে রয়েছি একমাত্র আমিই জানি। কিন্তু তোর ফেসবুকে প্রতিনিয়ত তোকে আমি দেখি, গোপনে গোপনে, তা তুই নিজেও জানিস না। আমি চাইছিলাম এখন যদি তোকে এইসব কথা বলি তাহলে তোর পড়াশোনার ব্যাঘাত ঘটবে। এর থেকে তোর পড়াশোনা শেষ হলে তখন বলবো। আর দেখ তুই এখন কি করে বেড়াচ্ছিস। তোকে ওই মেয়েটার সাথে ঘুরতে মানা করেছি, তুই ওই মেয়েটার সাথেই ঘুরছিস। আর আমার বান্ধবী তোকে প্রপোজ করতে বললো, আর তুই প্রপোজ করতে শুরু করলি। পপি আপুর এমন কথা শুনে আমিও বাকরুদ্ধ হয়ে যাই। আসলে পপি আপুকে প্রথম দেখাতে আমার অনেক ভালো লেগেছিল, বাট তার ব্যবহার দেখে আমি কিছুই বলিনি। সে হয়তো বা অন্য কাউকে ভালোবাসে বা অহংকারী হয়ে গেছে, কিন্তু তার ভেতরে যে এত সুন্দর একটা মন লুকিয়ে আছে তা কখনো বোঝার চেষ্টাই করিনি। আমাকে এমনভাবে ভাবতে দেখে পপি আপু পুনরায় বলে, আমি জানি তুই কি ভাবছিস, বিয়ের আগে আমাকে স্পর্শ করবে না, তাই তো? কথাটি বলে পপি আপু খাট থেকে উঠে নিজের কাপড় চোপড় ঠিক করে আমার হাত ধরে খাট থেকে তুলে আমার কাপড় চোপড় আর মুখের সঙ্গে লেগে থাকা লিপস্টিকগুলো মুছে বলতে লাগে, বিয়ে করবি তাই তো? আজকে বিয়ে করবো। পপি আপুর মুখ থেকে আমি এমন কথা শুনতে পেরে অবাক হয়ে যাই আর সেখানে দাঁড়িয়ে থাকি। আমার কোনো হেলদোল না দেখে পপি আপু বলে, কিরে কি বলছি তোর কানে যাচ্ছে না? তোকে আজকেই বিয়ে করব, না হলে পরে আবার দেখবো কোনো শাকচুর নিয়ে এসে তোকে নিয়ে যাবে। দেখো আপু, তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ
মা মামি যেখানে আমাকে আমাকে তাদের নিজের ছেলের মতো বিশ্বাস করে, আমি তাদের বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। তাদের বাড়িতে থেকে তাদের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতাও করতে পারবো না। তোর কাছ থেকে আমি কোনো ডিসিশন শুনতে চাইনি। বলেছি তোকে বিয়ে করব, ব্যাস আমি বিয়ে করব। এখন যদি আমার সাথে তুই না আসিস তাহলে আজকেই হবে আমার জীবনের শেষ দিন। পপি আপুর এমন কথা শুনতে পেয়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। পপি আপুর সঙ্গে পুনরায় যেতে লাগে। তারপর বাসার বাইরে এসে বাইকে উঠে বসি। তারপর তার বান্ধবীদেরকে ফোন করে কাজী অফিসে আসতে বলে। তারপর সোজা বাইকটা নিয়ে পপি আপু কাজী অফিসে চলে যায়। কাজী অফিসে গিয়ে দেখতে পায় তার স্কুলে যে বান্ধবীগুলো তারা সবাই এসেছে। তখনই পপি বান্ধবী পপি আপুকে জড়িয়ে ধরে বলতে লাগে, দোস্ত তুই আমার কলিজা, আমি জানতাম তুই এমনটাই করবি। তুই যখন ফোন করেছিস তখনই বুঝতে পেরেছি তোর মামাতো ভাইটাকে আমি অনেক ভালোবাসি রে। আর তুই এভাবে আমাদেরকে মিলন করে দিবি তা কখনো ভাবতে পারিনি। পপি আপু তার বান্ধবীর কথা শুনে হা হা করে হাসতে লাগে। নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, আরে তোদেরকে যা বলতাম আমার ছোটবেলার এক ভালোবাসা, এই সে আমার ভালোবাসা। আর তুই কি বললি তোকে ওর সঙ্গে বিয়ে দেবো? আমার জীবন থাকতে কখনোই দিব না। আর তোদেরকে এখানে কল করে আনতে বলেছি আজ ওকে আমি বিয়ে করবো এই জন্য। পপি আপুর এমন কথা শুনে পপি আপুর বান্ধবী একটু রেগে যায়। পরক্ষণে দেখে সামনে নিয়ে হাসি মুখে আমার আর পপি আপুর বিয়ে দিয়ে দেয়। তারপরে কাজীকে তার টাকা মিটিয়ে কার্য অফিস থেকে বের হয়ে পপি আপু আর আমি বাইকে উঠতে যাব। অমনি পপি আপুর বান্ধবী পেছন থেকে বলতে লাগে, কিরে আমাদেরকে ট্রিট না দিয়েই তুই কই যাচ্ছিস? ট্রিট দিবি কি না তাই বল, না হলে কিন্তু। হাসি মুখে কথাটি বলে পপি আপুর বান্ধবী পপি আপু ওর দিকে তাকিয়ে বলতে লাগে, কিরে তোর সামনে দিয়ে তোর ভালোবাসাকে বিয়ে করে নিয়ে যাচ্ছি আর তুই হেসে হেসে আমার কাছ থেকে ট্রিট চাচ্ছিস? তুই তো ভালো করেই জানতি আমি ছেলেদেরকে শুধু ইউজ করি, তারপর ফেলে দিই। আমার এইটাই ভালো লাগে, বিয়েটি ভালো লাগে না। তোর মামাতো ভাইকে দেখে বলদ মনে হয়েছে, ভেবেছি এর সঙ্গে এমনটা করব, কিন্তু জানি না এর আগে তুই যেমন করলি। তো তো রাখতো, আগে ট্রিট দেয় তারপরে তুই যা, না হলে তোরে ছাড়তেছি না। তারপর পপি আপু তার বান্ধবীদেরকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পুনরায় বাসায় এসে আমার হাত চেপে ধরে তার রুমে নিয়ে যায় আর আমাকে তার খাটে শুয়ে দিয়ে বলতে লাগে, এখন তো তোর সঙ্গে বাসর করবো, তুই তো এখন আর কোনোভাবেই আমাকে মানা করতে পারবি না, কারণ আমি এখন তোর বিয়ে করাবো। কথাটি বলেই পপি আপু আমার উপরে উঠে বসে। তারপরে সবটুকু তো আপনারা আগে জানেনই। তারপর অনেকটা সময় পার হয়ে যায়। পপি আপু আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমাকে ছেড়ে যাবি না তো কখনো, কথা দে। আমার জীবন থাকতে এই যে হাত ধরলাম আর কখনো ছাড়বো না। আমার না অনেক ইচ্ছে। কি ইচ্ছে? পপি আপু পুনরায় আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে বলে, তোমার বাচ্চার মা হওয়ার। হাসতে হাসতে আমি পপি আপুকে উদ্দেশ্য করে বলি, এখনও তো আমি নিজেই বাচ্চা, তোমাকে আর কি বাচ্চার মা বানাবো বলো? এভাবেই সুন্দরভাবে কাটতে থাকে আমার আর পপি বউয়ের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।